10-এ কত দেবেন? 10-এ 10-এ 10 দিব। 10। আসসালামু আলাইকুম। কলকাতার দর্শকরা তুফান দেখে তুফানকে মার্কিং করছেন 10-এ 10। একজন দুজন নয়, যাকে জিজ্ঞেস করা হচ্ছে সবাই বলছে 10-এ 10। সুপার ডুপার সিনেমা, সবারই খুব ভালো লেগেছে সিনেমাটা দেখে। দেখেন, আমি এর আগের কন্টেন্টে বলছিলাম যে রাফি সুই হইয়া ঢুকে ফাল হইয়া বেরোয়। এই অর্থে বলছিলাম বিষয়টা যে রাফির সিনেমার শুরুটা খুব স্লো হয়, হল বুকিং থেকে শুরু করে দর্শকদের রিয়াকশন, এই সব কিছু একটু স্লো হয়, কিন্তু ফাইনালি গিয়ে একটা ম্যাসিভ হিট হয়ে বের হয়ে আসে। তো সেই জায়গা থেকেই ওই যে কথা আছে, বাংলা একটা কথা আছে যে সুই হইয়া ঢুকে আর ফাল হয়ে বেরোয়। কথাটা অনেকটা এরকম যে রাফি কিন্তু শুরুটা করে ক্ষুদ্র, তার স্টার্টিংটা যে কোনো সিনেমার রিলিজ থেকে শুরু করে সবকিছু, কিন্তু শাকিব খান থাকার কারণে এবার একটু বেশি হয়েছে হল সংখ্যা। শাকিব খান না থাকলে কিন্তু এত হল সংখ্যা রাফি পাইতো না। সুরঙ্গতেও কিন্তু রাফি প্রথম দিকে হল সংখ্যা খুব কম ছিল, আস্তে আস্তে বাড়ছে। পরাণ, তারপরে পোড়ামন 2, সবগুলোর কি একই একই কাহিনী। তো সেই জায়গা থেকে কলকাতায় যে স্টার্টটা হয়েছে, সেই স্টার্টটা কিন্তু খুব পজিটিভ স্টার্ট হয়েছে, যেমনটা রাফির সিনেমার ক্ষেত্রে হয়ে থাকে। তুফানের ক্ষেত্রেও কিন্তু কলকাতায় সেই একই রেজাল্ট হয়েছে। তুফান দেখে কলকাতার যত রিভিউয়ার আছে সবাই তুফানের ভক্ত হয়ে গেছে। তুফান দেখে অনেক কলকাতার দর্শক নতুন করে শাকিব খানের ফ্যান হয়েছে। তুফান দেখে সবাই বলছে, ওই দেশের দর্শকরা বলছে যে এই ধরনের সিনেমা কলকাতার যারা পরিচালক আছেন তাদের এই ধরনের সিনেমা থেকে শেখা উচিত। তো মার্কিং এ তুফান কলকাতার মানুষের কাছে 10-এ 10 পাচ্ছে। আমাদের দেশে তো 10-এ মনে হয় 20 দিছে, সাকিবের তো 10-এ 100 দিছে। তো এইটাই আসলে দেখবার বিষয় ছিল যে প্রথম দিন হিসেবে দর্শক সমাগম যে সমস্ত হলে রিলিজ হয়েছে, আমার মনে হয় না কিছু কিছু জায়গায় হাউসফুল ছাড়া বাকিগুলা কম হয়েছে দর্শক। কিন্তু সেকেন্ড দিন থেকে তুফানের ব্যাপক দর্শক হবে। একটা ঝামেলা হয়েছে, ছোট্ট ঝামেলা, সেটা হচ্ছে গিয়ে যে তুফানও একটা অ্যাকশন সিনেমা, প্রভাসের সিনেমাটাও কালকিও একটা অ্যাকশন সিনেমা, আবার আরো একটা অ্যাকশন সিনেমা আসছে কিল। ওই সিনেমাটা নাকি এনিমিলের বাপ, কেজিএফ এর বাপ অ্যাকশনের দিক থেকে, ওদের রিভিউয়াররা বলছে। তো প্রভাস এবং কালকি, প্রভাসের কালকি এবং কিল, এই দুইটা সিনেমা কলকাতার দর্শকদের কাছে বেশি প্রাধান্য পাবে, কারণ তারা হিন্দি সিনেমা বেশি দেখে বাংলা সিনেমার চাইতে। তো সেই দুইটা সিনেমাকে ফাইট দিয়ে বের হয়ে এসে এই সিনেমাটা দাঁড়ানোটা একটা মানে একটা চ্যালেঞ্জ। এবং মর্নিং শোজ দাঁড়িয়ে একটা কথা আছে যে সূর্য উঠলে বোঝা যায় দিনটা কেমন যাবে। তো তুফান দেখে কলকাতার দর্শকরা বেরিয়ে যেভাবে বলছে, তাতে মনে হচ্ছে যে দিনটা ভালোই যাবে। অর্থাৎ তুফানের কলকাতা জার্নিটা খুব ভালো যাবে। এর আগে রায়হান রাফি সুরঙ্গ নিয়ে কলকাতায় খুব একটা সুবিধা করতে পারে নাই, হিমেল আশরাফ প্রিয়তমা নিয়ে খুব একটা সুবিধা করতে পারে নাই। কিন্তু তুফানের ব্যাপারটা আলাদা, কারণ তুফান টাইপের মুভি কলকাতাতে এর আগে হয় নাই। আর যে কোনো ব্যতিক্রম কিছু, যে কোনো নতুন কিছু যে কোনো দেশের মানুষ গ্রহণ করবে, সেটা কলকাতা বলেন, বাংলাদেশ বলেন, ইউরোপ বলেন। যেমন কিল সিনেমাটা ট্রেলার থেকে একটা ব্যাপক সাড়া ফেলছে, এবং রিলিজের পরে কিল নিয়ে সবাই খুব কিল ঘুষি শুরু করে দিচ্ছে। এখানে যে তুফানের তোরফরও চলতেছে, সবকিছু মিলিয়ে এদেরকে একটু সাইড বাইট কাইটা মনে করেন নেইমার বা মেসির মতো একটু মানে ডজ বজ দিয়া শাকিব খানকে একটু সামনে চলে যেতে হবে, যা গোলটা দিতে হবে। ওই সময়টা একটু লাগবে, সম্ভবত 2-1 দিনের মধ্যে আরো ব্যাপক হিট হবে। তো শাকিব খানের অভিনয় এখানে যতটা প্রশংসিত হয়েছে, শাকিব খানের অভিনয় নিয়ে কলকাতার দর্শকরা যতটা বলেছে, ঠিক তেমনি চঞ্চল চৌধুরীকে নিয়েও কিন্তু তারা কম বলেনি। তাদের কাছে কিন্তু চঞ্চল চৌধুরীও কিন্তু একটা বিশাল ফ্যাক্ট। তাদের ভাষ্য মতে
চঞ্চল চৌধুরী যখন স্ক্রিনে এন্ট্রি দিছে তখন থেকে সিনেমা আসলে ব্যাপক বিনোদন শুরু হয়ে গেছে, এন্টারটেনমেন্ট কয়েক গুণ বেড়ে গেছে। সবকিছু মিলিয়ে দর্শকদের যে রিভিউ, সেই রিভিউতে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে গিয়ে তুফান কত পাবে 10-এর মধ্যে 10 out of 10। তুফান 10-এ 10। এদিকে চমক আমাদের একজন অভিনেত্রী, তার হাজবেন্ড সে অনেক কিছু হয়েছে, তাকে নিয়ে অনেক রিউমার টিউমার অনেক কিছু হয়েছে, এই জন্য চমককে নিয়ে অনেকেরই কৌতূহল আছে। তিনি একজন ডাক্তার হয়ে অভিনয় শিল্পী হয়েছেন। এর আর একজন ডাক্তার আছে বাঁধন, সে হচ্ছে দাঁতের ডাক্তার, আর চমক হচ্ছে গিয়ে এমবিবিএস ডক্টর। আরেকজন ডাক্তার আছে মিষ্টি জান্নাত, সেও ডেন্টিস্ট, কিন্তু প্রপার একজন এমবিবিএস ডক্টর হচ্ছে গিয়ে চমক। আরেকজন ডাক্তার আছে শার্লিন, সেও নাটকে অ্যাক্টিং করে। হ্যাঁ, আসলে অনেক ডাক্তার হয়ে গেছে। যাই হোক, চমকের কথা যেটা বলছিলাম, যে চমকের এত কিছুর পরে সে যাকে বিয়ে করেছে তার আগে 2টা স্ত্রী আছে, ডিভোর্স হয়েছে, 2টা কন্যা সন্তান আছে। এগুলো নিয়ে মার্কেটে খুব আলোচনা সমালোচনা, কন্টেন্ট অনেক কিছু হয়েছে, সেগুলো চমক দেখছে, চমকের হাজবেন্ড দেখছে। দেখার পরে চমকের হাজবেন্ড একটা বিবৃতি দিয়েছে লাইভে এসে, যে ভাই মাফ করে দেন, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। আপনাদের এইসব কন্টেন্ট দেখার পরে আমার একটা বাজে অতীত ছিল, সেই অতীতটা আমি চমকের সামনে আনতে পারি নাই। এখন যেহেতু চমক সব জেনে গেছে, সেহেতু আমি চমকের সামনে মুখ দেখাতে পারছি না, লজ্জায়। বাজে অতীতটা সে আনতে চায় নাই নাসির সাহেব। খুব ভালো কথা বলছে সে। আসলেই তো, একটা লোক সে 10টা বিয়ে করুক, তার যদি বিয়েগুলো শরীয়ত মোতাবেক হয়, নিয়মতান্ত্রিক হয়, যে একজনকে ডিভোর্স দিছে, তারপরে 2 মাস 3 মাস পরে আরেকটা রিলেশনে গেছে, সেটা যদি হয়, তাহলে তাকে নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। কিন্তু অনেক সাংবাদিক আবার খুঁচায় খুঁচায় ব্যয় করছে যে সে নাসির সাহেব একটা সংসার করাকালীন সময়ে চমকের সঙ্গে অ্যাফেয়ার হয় এবং চমকের কারণে তার দ্বিতীয় সংসারটা ভাঙে। সেই সংসারের মিউচুয়াল একটা ডিভোর্স হয়ে তারপরে সে চমককে বিয়ে করে। এই ধরনের সংবাদও দেখছি। কারণ কারে যে বিশ্বাস করি আর কারে যে বিশ্বাস করি না, যাই হোক, ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে এখন আবার সাংবাদিকরা বের করে ফেলছে যে চমকেরও এর আগে বিয়ে হয়েছে। এর আগে চমকেরও বিয়ে হয়েছে, সেই হাজবেন্ডকে নিয়ে চমকের ভিডিও ফুটেজও তারা দেখাই দিছে। দিলে বাবা, কই যাও। এখন তো এতদিন তো নাসির সাহেব লজ্জায় চমককে মুখ দেখাইতে পারছিল না, এখন চমক লজ্জায় নাসির সাহেবকে মুখ দেখাইতে পারবে না। তো দুইজনে যদি দুইজনের সাথে মুখ দেখা দেখি বন্ধ করে দেয়, তাহলে আর এই বিয়েটা কেমনি টিকে। সবচেয়ে ভালো হয় লজ্জার মাথা খান, কে কি বললো এড়িয়ে যান, তাদেরও কমেন্ট পড়ারই দরকার নেই। আপনাদের লাইভ ভাই, আপনারা কিভাবে এনজয় করবেন সেটা আপনাদের বিষয়। কে কি বললো না বললো এগুলা গায়ে মাইখেন না, কি দরকার এগুলো গায়ে মাখার। এনজয় ইয়োরসেলফ। পারলে ভাই চমককে ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করেন। আপনি আলোচনায় আসছেন নাসির সাহেব শুধুমাত্র এই চমক বিতর্কিত একজন অভিনেত্রী চমককে বিয়ে করেছেন বলে, নাইলে আপনার জায়গায় যদি খও আসতো, তাকে নিয়েও একটা, এবং তার যদি 2টা বিয়ে হইতো, তাকে নিয়েও সাংবাদিকরা নিউজ করতো। সাংবাদিকদের কাজই তো এটাতে ভাই। তারকারা কি করে, তারকারা কেমনে বসে, কেমনে হাসে, কেমনে ঘুরে, সবই সাংবাদিকদের কাছে নিউজ। তারা গোয়েন্দাদের মতো লেগে থাকে কোন তারকার কোন ছিদ্রটা পাওয়া যায়, সেই ছিদ্র দিয়ে তারা খবর বের করে নিয়ে আসবে। ছিদ্রটাকে আবার অন্যভাবে নেবেন না। তো সাংবাদিকদের কাজ সেই পত্রিকার শুরু থেকে এটাই, তারা এটা করবে। আর আপনাদের যেটা কাজ, আপনারা সেটা করেন। একটা লোক বারবার প্রেম করবে, বারবার বিয়ে করবে, সেটা একটা নিউজ হবে, নিউজ করবে। সাংবাদিকরা সাংবাদিকের কাজ করুক, আপনারা আপনাদের কাজ করেন, সুখে থাকেন। আমি আপনাদেরকে দোয়া করে দিচ্ছি আপনারা সুখে থাকেন। যাই হোক, কন্টেন্টটা শেষ করব। শেষ করার আগে একটি চমকপ্রদ সংবাদ আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে তুফানের পরে রায়হান রাফি কাজ শুরু করবে ওসিয়তে, এবং ওসিয়তে আফরান নিশোর সঙ্গে নায়িকা থাকবে তমা মির্জা। অর্থাৎ অবশেষে
রায়হান রাফির বান্ধবী সুরঙ্গের পরে একটা সিনেমা পেল, এবং সেই সিনেমাটা সে পাইলো কার সাথে? আফরান নিশোর সাথে। যেহেতু আফরান নিশো আর তমা মির্জা এই জুটিটা একটা হিট ছবি দিছে, তাই আমার মনে হয় রায়হান রাফি এইখানে খুব একটা রিস্ক নেয় নাই। ঠিক আছে, যা বাবা, মানে বোঝানি তো, মানে গার্লফ্রেন্ড যদি ডিরেক্টরের গার্লফ্রেন্ড যদি নায়িকা হয় তাহলে কি হইতে পারে সেটা বুঝে নেন ভাই। সব কথা আসলে ক্যামেরায় বলাও যায় না, ঠিক আছে? একটা চাপ তো থাকেই, যদিও মানে রায়হান রাফি কখনোই বলবে না যে তাকে কেউ চাপ দেয়, বা যে চাপ দেয় সেও কখনো বলবে না আমি তাকে চাপ দিই। কারণ দেখেন, যত যাই হোক, আমাদের মিডিয়াতে ম্যাক্সিমাম সম্পর্ক হচ্ছে গিভ অ্যান্ড টেক। ম্যাক্সিমাম সম্পর্ক গিভ অ্যান্ড টেক। একজন তারকা আরেকজন তারকাকে বিয়ে করে ডিউ টু ওই যে একজন ব্যবসায়ী যেরকম একজন ব্যবসায়ীকে বিয়ে করে, দুই ব্যবসায়ীর ভিতরে যে রিলেশনটা থাকে, ব্যাপারটা অনেকটা তাই। নাইলে বিয়ে যদি করবি ডিভোর্স করলি কেন? ডিভোর্স যদি করবি বিয়ে করলি কেন? তো যাই হোক, বিয়ে ডিভোর্স এগুলো যার যার ব্যক্তিগত বিষয়। এই বিষয় নিয়ে কথা না বলাই ভালো। শুধু এটুকুন জায়গা তাদের পরিমিত হওয়া উচিত, বা একটু সুদূর প্রসারী চিন্তা ভাবনা করা উচিত, বা একটু প্ল্যানিং করা উচিত। কারণ সে পাবলিক ফিগার, তাকে নিয়ে সে যদি কিছু করে সেটা নিয়ে আলোচনা হবেই, সেটা নিয়ে সমালোচনা হবে, নিউজ হবে। সো ওই জায়গা থেকে একটু হিসেব করে অঙ্ক করে জীবনটা পরিচালিত করতে হবে, যেমনটা বড় বড় সুপারস্টার মেগাস্টাররা করে। তাদের স্ক্যান্ডাল সহজে ভাই সাংবাদিকরা কত ঘাঘু ঘাঘু সাংবাদিক তাদের পিছনে ঘুরে, যে একটা স্ক্যান্ডাল যদি কোনোভাবে বের করা যায়, একটা নিউজ যদি কোনোভাবে বের করা যায়, কেউ কেউ পারে না। তো সেরকম ওই জায়গাতে যদি স্ট্রিক্ট টু থাকতে পারে যে না, আমি একে সঙ্গেই সংসার করব, এর সঙ্গেই থাকবো, তাহলে আপনারা বিয়ে করেন। আদারওয়াইজ রাফিকে দেখেন, বান্ধবী ভাই, গার্লফ্রেন্ড, বিয়ের বয়সই হয় না রাফির এখনো। ও বলছে আরো 3-4টা হিট সিনেমা দেওয়ার পরে তারপরে বিয়ের কথা চিন্তা ভাবনা করবে। তমা মির্জা গুড ফ্রেন্ড, রায়হান রাফির গুড ফ্রেন্ড তমা মির্জা, তমা মির্জার গুড ফ্রেন্ড রায়হান রাফি। কিন্তু ভাই পাবলিকটা তো আসলে এক কইলে 100 বুঝে ফেলে। তো ওরা বুঝে ফেলছে যা বুঝার, সাংবাদিকরাও যা বুঝার বুঝে ফেলছে, 2-2-4 মিলাই ফেলছে। এখন রায়হান রাফির ওসিয়তে নায়িকা হিসেবে তমা মির্জার এন্ট্রিটা অনেকেই অনেকভাবে দেখবে, কিন্তু আমি ভাই সোজা সাপটা চোখে দেখছি যে আর কত রায়হান রাফি একটার পর একটা সিনেমা বানাই দিচ্ছে, তার গার্লফ্রেন্ডকে না রেখে আর কত প্রমাণ দিবে সে কোনো কিছু ফেভার করে না। সে আসলে ক্যারেক্টার যেটা ডিমান্ড করে, ক্যারেক্টারে যেই নায়ক বা যে নায়িকাকে ডিমান্ড করে, রায়হান রাফি তাকেই। রায়হান রাফি চাইলে তো তুফানেও তার গার্লফ্রেন্ডকে এন্ট্রি দিতে পারতো নাবিলের জায়গায়, কিন্তু ক্যারেক্টার নাবিলের মতো কাউকে চাইছে, রায়হান রাফি নাবিলাকে দিছে। নাবিলার আগে রায়হান রাফি সাবিলাকে চাইছিল, কিন্তু সাবিলা রাজি হয়নি। যাক, এটা সাবিলার দুর্ভাগ্য না সৌভাগ্য আমি জানি না। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ রিজিক লিখে রাখে। সাবিলার রিজিক হয়তো লিখা ছিল না তুফানে, যার কারণে সাবিলা পায় নাই। নাবিলা রিজিক লিখেছিল, নাবিলা রিজিক তুফান পাইছে। তো ফাইনালি মানে মুদ্রা কথা এটা যে আফরান নিশোর সঙ্গে আবারও আমরা নায়িকা হিসেবে তমা মির্জাকেই দেখতে যাচ্ছি। এক মাধ্যমে এরকমই শুনলাম, একটা পত্রিকা এরকমই নিউজ করেছে। এবং তুফানের পরে রায়হান রাফি ওসিয়ত নিয়ে শুটিং এ নেমে পড়ল। তার মানে হচ্ছে তুফানের পরে বলতে তুফানের এই মার্কেটিং, এই ঘোরা মানে প্রচারণা এবং তুফানের ভাইব এটা কমা শেষ হয়ে গেলেই রায়হান রাফি ওসিয়ত নিয়ে নেমে পড়বে। ওসিয়তের কাস্টিং বোধহয় অলরেডি হয়ে গেছে। বড় বড় কাস্টিং যদি হয়ে যায়, ছোট ছোট কাস্টিং এর জন্য ওরা আসলে বসে থাকে না। তো দেখা যাক, ওসিয়তটা যেহেতু আফরান নিশোর সঙ্গে তমা মির্জাকেই নিছে, তার মানে ওসিয়তটা সুরঙ্গর কাছাকাছি কোনো একটা সিনেমা হইতে পারে, একই প্যাটার্নের সিনেমা হইতে পারে। দেখেন, যে কোনো ডিরেক্টরই সেফ গেম খেলতে পছন্দ করে, বা সেফ গেমে বা সেফ একটা শটে তার কাছের লোককে লাগাই দিতে, মানে ইউজ করে নিয়ে আসবে। তমা মির্জা, শাকিব খান ছাড়া তমা মির্জার কোনো সিনেমা হিট হয়েছে কিনা, বা আমার কাছে
তমা মির্জার কোনো ওইরকম সিনেমা আমার কাছে মনে নেই। আপনারা যদি জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন। তো সেই জায়গায় রায়হান রাফির গার্লফ্রেন্ড তমা মির্জা একটা ভালো ছবি করছে, সুরঙ্গ, সেটা আপনারা দেখছেন, তমা মির্জার ডেডিকেশন দেখছেন, অ্যাক্টিং দেখছেন, সে কিন্তু চেষ্টা করছে। তো 2 বছরের মধ্যে আর একটা সিনেমা তো সে ডিজার্ভ করে না এখন রায়হান রাফির কাছ থেকে, তাই না? তো দেখা যাক, আসলে আফরান নিশো অনেক ভালো অভিনেতা, তার সঙ্গে যে কোনো আর্টিস্ট যখন অভিনয় করবে, অভিনয়টা তার যদি নর্মালি 30 হয়, আফরান নিশোর সাথে যখন অভিনয় করবে সেটা 70-80-তে চলে যাবে। কারণ নিশো কিন্তু তার কোয়ার্টিস্টকে আমার মনে হয় অনেক সময় একেবারে শব্দ ধরে ধরে অভিনয়টা শিখায় দেয়। তো সেই জায়গা থেকে নিশোকে কোয়ার্টিস্ট হিসেবে পাওয়া আর একটা অ্যাক্টিং স্কুলে ভর্তি হওয়া একই। তো তমা মির্জার অন্যান্য যে কোনো সিনেমার অভিনয় আর রায়হান রাফির সিনেমার অভিনয়, রায়হান রাফির কাজের অভিনয় কিন্তু আপনারা পর্দায় একবার আকাশ পাতাল তফাৎ দিবেন। একে তো রায়হান রাফির কাছ থেকে শিখছে, আরেকটা হচ্ছে আফরান নিশোর কাছ থেকে শিখতেছে, আরেকটা হচ্ছে নাসিরউদ্দিন খানের কাছ থেকে শিখতেছে, ফজলুর রহমান বাবুর কাছ থেকে শিখতেছে। মানে তমা মির্জা রায়হান রাফির সঙ্গে যখন যখন কাজ করা শুরু করলো তখন থেকে সে কিন্তু বাঘা বাঘা সব অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করছে, এবং সেখান থেকে তার অ্যাক্টিং এর স্কুলিংটা কিন্তু ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। একটা সময় গিয়ে রায়হান রাফি হয়তো তার গার্লফ্রেন্ডকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবে, সে যেভাবে তমা মির্জার পেছনে একটা ভালো, এটা স্বাভাবিক, যে কেউ তার গার্লফ্রেন্ডের পেছনে এই সময়টা দেবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় অপু বিশ্বাস, বুবলি, এরপর আর একটা নাম আসতে পারে তমা মির্জা। চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টাটা কতটুকু সার্থক হবে দর্শক আপনাদের উপরে ছেড়ে দিলাম, মন্তব্যটা আপনারা করবেন। এবং তুফান কলকাতায় এত ভালো যাচ্ছে, এটা নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার সবসময় ভালো লাগে, তাই আমি অপেক্ষা করবো আপনাদের জন্য কমেন্ট বক্সে। ভালো থাকবেন।